বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দর্শক মণ্ডলী, আমরা আবার আপনাদেরকে সবার উপরে দেশ দিগন্তের একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশের একসময় শ্রমিক আন্দোলনের প্রবাদ পুরুষ। আমরা ছেলেবেলায় যাকে স্বপ্নের রাজপুত্র বলে মনে করতাম, সেরকম একজন মানুষ কাজী জাফর আহমেদ। এখন আমরা এই সবার উপরে দেশ এই অনুষ্ঠানে আমরা দেশের কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই, মানুষের চিন্তা চেতনার কথা তুলে ধরতে চাই। গত কিছুদিন বাংলাদেশের মহান সংসদে যে ভাষা আমরা শুনেছি, সেই ভাষা আমাদের সন্তানদের শোনানো যায় না। আমরাও যারা বিবেকবান মানুষ, তাদের কান বন্ধ করে রাখতে হয়। কোনো নেতার, রাষ্ট্রনায়কের কারো কোলে দোলা উচিত নয়। আর বিশেষ করে তারা যদি মহিলা হয়, কোনো ব্যক্তির কোলে তো দোলা উচিতই নয়, কোনো রাষ্ট্রের কোলেও দোলা উচিত নয়। আমরা বড় দুঃসময় পার করছি। আমার এই দুঃসময়ে আমরা এত বড় বড় যোগ্য ব্যক্তিদের পাচ্ছি যে প্রতিদিনই আমাদেরকে নসিহত করে চলেছেন। আজকেও একজনে নসিহত করেছেন, সাগর রুনির হত্যার এতদিনও কোনো সুরাহা না হওয়ার কারণে তিনি বলছেন যে আধুনিক সুযোগ সুবিধা থাকলে, যদি সিসি ক্যামেরা থাকতো, তাহলে এই হত্যা নিরসন অনেক আগেই সম্ভব হয়ে যেত। আমার ভাবতে অবাক লাগে, সিসি ক্যামেরা বসাবেন, যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো সিসি ক্যামেরা চলবে না। সিসি ক্যামেরা বসাবেন, যদি সে সময় বিদ্যুৎ চলে যায় তাহলে কি হবে? সিসি ক্যামেরা আমার গ্রামের মানুষরা কিভাবে বসাবে? কিভাবে বস্তির লোকেরা সিসি ক্যামেরা বসাবে, যাদের দুবেলা দুমুঠো আহারই জোটে না? এরকম একটি সময়ে এক সময়ের সবচেয়ে সংগ্রামী জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একেবারে ছায়া সঙ্গী, শ্রমিক আন্দোলনের প্রবাদ পুরুষ কাজী জাফর আহমেদ আমাদের কাছে এসেছেন। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, এটা আমাদের জন্য আজকে সৌভাগ্য। আমরা তার সঙ্গে বর্তমান দেশের কথা নিয়ে, আপনাদের কথা নিয়ে আলোচনা করব। জাফর ভাই, আপনাকে স্টুডিওতে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত, এবং আমি মনে করি সবার উপরে দেশ এই অনুষ্ঠানে আজকে আপনি আসায় আরও এর মহিমা বেড়ে গেল এবং এর ব্যাপ্তি আরও অনেক হয়ে গেল। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন। হুজুর মৌলানা ভাসানীর আরেকজন জেনারেল সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগের এবং আওয়ামী মুসলিম লীগের। এই দুটি দলের নামই যখন হয়, দুটি দলের নামের সঙ্গেই একটার জেনারেল সেক্রেটারি ছিলেন, আরেকটার ওনার সহ সম্পাদক ছিলেন বা যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী মুসলিম লীগের ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক, আর আওয়ামী লীগের ছিলেন সাধারণ সম্পাদক। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নিজে বলেছেন যে আমার 6 জন সেক্রেটারির মধ্যে শেখ মুজিব ছিল সবচেয়ে যোগ্য সেক্রেটারি। আমরা এখান থেকে শুরু করতে চাই। জাফর ভাই, তোমাকে অশেষ ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছ। তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তি, তুমিও প্রবাদ পুরুষ। তুমি যখন আহ্বান জানিয়েছ, আমন্ত্রণ জানিয়েছ, আমি না বলতে পারিনি, কারণ তোমার প্রতি আমার একটা স্নেহ ভালোবাসা আছে। তুমি আমার ছোট ভাই,
তোমার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সৌহার্দ্য। তোমার বাবা, তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন রাজনৈতিক নেতা ছিলেন। তোমার বড় ভাই বর্তমান মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, একসাথে কারাগারে ছিলাম। তখন থেকে খুব ভালো সম্পর্ক। আর তোমার সাথেও একসাথে কারাগারে ছিলাম, পাশাপাশি রুমে। তখন তুমি তোমার সেই আত্মজীবনী লিখছিলে, মাঝে মাঝে কথাবার্তা হতো। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যে নিয়ে কথা বলেছ, আমি এমন একজন দূরদর্শী এবং রাষ্ট্রনায়কচিত গুণাবলী সম্পন্ন ব্যক্তির নাম উল্লেখ করেছ। তিনি হচ্ছেন মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। যতই দিন যাচ্ছে ততই মৌলানা ভাসানী মহিমা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এবং আমি মাত্র 30 বছর বয়সে সেই ন্যাশনাল আওয়ামী পার্টি, যার প্রধান ছিলেন মৌলানা ভাসানী, তার সাধারণ সম্পাদক হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছিলাম। তখনই অনেক সময় তিনি বলতেন, জনাব শেখ মুজিবুর রহমানের কথা বলতেন, আমি তাকে অত্যন্ত স্নেহ করি, পুত্রের মতো স্নেহ করি। তোমরা কি তার মতো হতে পারবে? তার মতো কঠোর পরিশ্রমী এবং তার মতো সবসময় দলকে নিয়ে চিন্তা ভাবনা করা, কর্মীদের প্রতি সবসময় দেখাশোনা করা, এই সমস্ত গুণের কথা তারা বলতেন। আমিও জানতাম তাদের সাথে যে সম্পর্ক ছিল রাজনীতি অনেক ঊর্ধ্বে, এবং অনেক সময় রাজনীতিকে তা প্রভাবিতও করেছে। তো জনাব শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি তাকে প্রথম দেখি 1954 সালে। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। যুক্তফ্রন্টের সাথে মুসলিম লীগের নির্বাচন হওয়ার সেই ডামাডোল বেজে উঠেছে। তখন ওটাকে আমরা মিউনিসিপ্যাল পার্ক বলতাম, এখন শহীদ হাদিস পার্ক বলা হয়। খুলনার সেই মিউনিসিপ্যাল পার্কে মৌলানা ভাসানী এবং জনাব শেখ মুজিবুর রহমান দুজনেই বক্তৃতা করেন। তো মৌলানা ভাসানী সেই সভায় তার বক্তৃতা করার আগে হঠাৎ বৃষ্টি শুরু হলো। তো তিনি বললেন যে আপনারা যাবেন না, এই বৃষ্টি বেশিক্ষণ থামবে না। এবং সত্যি কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল। তো পরে আমি মৌলানা ভাসানীকে এই রহস্য জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি আধ্যাত্মিকতার কারণে? বলছে না, বড় বড় ফোঁটা বৃষ্টি হলে বৃষ্টি বেশিক্ষণ থামে না। আরেকজন তার আগে যিনি বক্তৃতা করলেন, আওয়ামী লীগের তৎকালীন জেনারেল সেক্রেটারি জনাব শামসুল হক। না, তখন তিনি যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী মুসলিম লীগের, জনাব শেখ মুজিবুর রহমান। তার চেহারা এবং লম্বা মানুষ এবং তার কণ্ঠস্বর আমাকে অত্যন্ত আকৃষ্ট করে। তো মনে মনে ভাবলাম, এই যুবক একদিন নিশ্চয়ই গোটা জাতিকে আলোড়িত করবে এবং তাদের মনকে, তাদের হৃদয়কে আলোড়িত করবে। তো এই প্রথম দেখি। এবং তারপরে জনাব শেখ মুজিবুর রহমানের সাথে আমার দীর্ঘদিন অত্যন্ত অন্তরঙ্গ সাহচর্যে যাওয়ার সুযোগ হয়েছে। তার অনেকগুলো মহৎ গুণ, যেটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে তিনি মাথা থেকে পা পর্যন্ত একজন রাজনীতিবিদ ছিলেন। এবং রাজনৈতিক কর্মী যে দলেরই হোক না কেন, রাজনীতিক যে দলেরই হোক, যে মতেরই হোক না কেন, তার প্রতি তার একটা স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ ছিল। সেই জন্য আমরা যারা সে 62 ছাত্র আন্দোলন থেকে রাজনীতির প্রশস্ত ময়দানে আসলাম, তখন জনাব শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের পরিচয়। এবং একথা স্বীকার করতেই হবে, যখনই দেখা হয়েছে তিনি সহাস্যে এবং তিনি টেনে নিয়েছেন, কখনো বুকেও টেনে নিয়েছেন। আমি যখন ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব হই, তখন মৌলানা ভাসানীর সাথে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, পল্টন ময়দানে অনেক জনসভা করেছি এবং তাতে অনেক সময় তার কঠোর সমালোচনা করেছি। কিন্তু আমি একথা বলবো,
যে তখন অন্তত আমি তাকে দেখেছি অত্যন্ত, যাকে বলে পরমত সহিষ্ণু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাকে দেখতে পেয়েছি। একটি ঘটনা বলেই আপাতত তার সম্পর্কে আমার বক্তব্য শেষ করব। 1973 সালের শেষ দিকে টঙ্গীর শিল্প এলাকায়, সেই শিল্প এলাকা তো এটা সবাই জানেন, আমাদের যে শ্রমিক ফেডারেশন, বাংলা শ্রমিক ফেডারেশন, সেই ফেডারেশনের প্রভাবাধীন ছিল। আমি সেই ফেডারেশনের সভাপতি ছিলাম। সেই টঙ্গী শিল্প এলাকা তখন শ্রমিক লীগ এবং আওয়ামী লীগ দখল করার চেষ্টা করছিল। তো একদিন আমি মন্নু টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজারের অফিসে বসেছিলাম। সেই সময় আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ, এরা মুক্তিযুদ্ধের পরপরই, আমরা 72 সালে, ভুল বলেছি, 72 সালই হবে, এই সময় তারা ক্রলিং করতে করতে ওইদিকে আসছিল। তাদের উদ্দেশ্য বোধহয় ছিল আমাকে জীবন্ত ধরে ফেলা এবং হত্যা করা। তো সেই অবস্থায় গোলাগুলি চলছে, মন্নু টেক্সটাইল মিলের কলোনিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের দুজন ইতিমধ্যেই তারা শহীদ হয়ে গেছেন, আর ঝাঁকে ঝাঁকে গুলি আসছে। তখন ভাবলাম মৃত্যু অনিবার্য, তা একবার জনাব শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা যায় কিনা। তিনি তখন তো দেশের ভাগ্য বিধাতা। তা আমি তার টেলিফোন নাম্বার জানতাম, সেই টেলিফোনে ফোন করলাম, পেলাম তাকে একটু পরে। তিনি প্রথমেই বললেন, কাজী জাফর, তোমার এত স্পর্ধা, তুমি আমার আওয়ামী লীগ অফিসকে আক্রমণ করিয়েছ এবং তার সেখানকার গোডাউন লুট করেছে শ্রমিকেরা, যেটা আইয়ুব পারে নাই, টিক্কা পারে নাই, মোনায়েম পারে নাই, এভাবে বলছিলেন। তো বললাম যে আমি তো টেলিফোনটা করেছি আপনাকে। বল, তুই কোথায় এখন? আমি তো টঙ্গী, আপনি কিছু শুনতে পাচ্ছেন? বলে, হ্যাঁ, কিছু গুলি আওয়াজ শুনতে পাচ্ছি, ওটা আপনার দলের মানুষই এটা করছে। তো আমি যে বাঁচি, তাহলে আপনার সাথে দেখা হবে, তখন আপনার কথা শুনবো। তা এখন আমার কথা হচ্ছে যে যে কোনো মুহূর্তেই আমি মারা যেতে পারি। তখন বললেন, তুই কোথায়? টঙ্গীতে। বললাম, হ্যাঁ। কত নম্বর আছো? আমি বললাম, তখন 3 ডিজিটের নাম্বার ছিল টঙ্গীর। তো বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? যাই হোক, তার নামও আমি এখন বলতে চাই না। আমি বললাম যে তারই নির্দেশে সমস্ত পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তখন তিনি বললেন, রাখ, আমি 10 মিনিটের মধ্যে কথা বলছি। তো তিনি 10 মিনিট না, 14-15 মিনিট পরে আমাকে টেলিফোন করলেন, ব্যাক করলেন, বললেন আমি সরাসরি ওসিকে কথা বলেছি। আমি দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললে সময় লাগবে, আমি ওসির সাথে কথা বলেছি। তা ওসিকে আমি বলেছি, আজকে বিকেল 5টায় তোমাকে সসম্মান নিয়ে আসার জন্য আমি তোমার সাথে কথা বলবো। আই হ্যাভ গ্রান্টেড ইন্টারভিউ টু ইউ। আমি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই হলো, ওসি আসলো, আসার পরে আচ্ছা, এখন কি কারোর কাছে এরকম আশা করতে পারেন সেটাই আমি আসছিলাম। বিরোধী তারপর নেতৃবৃন্দকে তো নিয়ে? সেই জন্য আমি বলবো যে অনেক সময় তার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। তুমি একটা বইতে একটা কথা লিখেছো, এই মুহূর্তে আমি আমি সংশোধন করতে চাই। আমি এখনই প্রশ্নটা করতে চাই হ্যাঁ, যে আচ্ছা। 72 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মতিঝিলে আপনাদের দলের অফিসে উনি অনশন করেছিলেন 73-এ 73-এ। মে মাসে। তো আমরা অনেকের কাছে শুনেছি, আমার নিজেরও ধারণা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে বলেছেন, অন্তত আমি সামনে ছিলাম, আমাকে বলেছেন যে জাফর আমার সামনের থেকে চেয়ারটা নিয়ে গেল, বসতে পর্যন্ত দেয় নাই। কারণ আমি তাকে বলতে গিয়েছিলাম যে আপনি যদি মতিঝিলে আসেন তাহলে হুজুর মাওলানা ভাসানীকে অনশন থেকে বিরত করা যেতে পারে। তো তখন উনি আমাকে বলছিলেন, তুই জানিস না কাদের, আমি অফিসে গিয়েছিলাম, সত্যি আমি জানতাম না, কারণ আমি ওটা জেনে যাইনি, আমি সরাসরি গিয়েছিলাম। তো এরকম জাফর আমার কাছ থেকে চেয়ারটা পর্যন্ত নিয়ে গেছে। এ বিষয়ে যদি আপনার কিছু, আজকে আমি লিখেছি, এ লিখেছো বিষয়ে তুমি, যদি আপনার কিছু এবং বলার তোমাকে আমি থাকে। টেলিফোনে হ্যাঁ, আমার আপনি প্রতিবাদের কথা বলে টেলিফোনে আপনি বলেছেনও। যে এটা সত্য নয়। এটা ব্যাপারটা হচ্ছে, মৌলানা ভাসানী যখন অনশন করলেন 3 দফা দাবিতে,
তখন দেশে দুর্ভিক্ষের আলামতগুলো দেখা যাচ্ছিল। তো সেই ব্যাপারে সর্বত্র রেশনিং প্রথা চালু করা, লঙ্গরখানা খোলা ইত্যাদি দাবিতে তখন উনি অনশনের তৃতীয় দিনে হঠাৎ তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান, তিনি তার মন্ত্রী পরিষদের কিছু সদস্য নিয়ে, তাজউদ্দিন সাহেব ছিল, এটা পরিষ্কার মনে আছে, আর ফণীভূষণ রায়, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, তিনিও ছিলেন, আর ছিলেন রাজ্জাক, তোফায়েলও ছিলেন খুব মনে হয়, রাজ্জাক ছিল, এটা পরিষ্কার মনে আছে। তো তারা এলেন এবং হাতে, একজনের হাতে এক গ্লাস দুধও ছিল। তা আমরা একটু শঙ্কিত হয়ে পড়লাম যে তাহলে কি, কারণ তাদের তো পিতা পুত্রের সম্পর্ক, তুমি জানো ভালো করে, তো তাহলে কি অনশন তিনি করেছেন, এখন যদি এইভাবে ভঙ্গ করে ফেলেন, তার 3 দফা দাবির কী হবে, ন্যাশনাল আওয়ামী পার্টির কী হবে? এই জন্য আচ্ছা, যখন ওখানে এসছেন, আসলে আমাদের ওখানে কোনো আসবাবপত্রই ছিল না, কারণ মোল্লা ভাসানী অনশন শুরু করার সাথে সাথে 85 মতিঝিল আমাদের অফিসে হাজার হাজার মানুষ যাওয়া আসা শুরু করলো। এই মানুষের ভিড় সামলাতে সমস্ত ফার্নিচারগুলোই আমরা ছাদে তুলে দিয়েছিলাম, কারণ ওখানে তো আর কোনো রাখার কোনো অবস্থা ছিল না। তো যখন মুজিব ভাই এলেন, তখন উনি বললেন কি, তোরা বসতেও দিবি না? আসলে তো কিছুই ছিল না, তার মানে ওখানে কোনো চেয়ার ছিল না ছিল বলে না, উনি না চেয়ার না পাননি। কোনো চেয়ার। তারপরে এই আমাদের রাশেদ খান মেনন, তখন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, সে কোত্থেকে একটা বেঞ্চি বা টুল এনে দেওয়া টুল হয়েছিল এনে পরে। দিয়েছে। তখন উনি উঠে বসেছেন, উনিও দেখছেন যে কিছুই নাই, তো উনি বসলেন মাথার কাছে, আমি বসলাম পায়ের কাছে মৌলানা সাহেবের। তো উনি বললেন, মৌলানা সাহেব আপনি অনশন ভঙ্গ করবেন না কেন? কেন জানি না, সে হুজুর তিনি ডাকেননি। আপনি কি দেশকে আপনি একমাত্র ভালোবাসেন, আমি ভালোবাসি না? দেশের মানুষ প্রতি আমার দরদ নাই? আপনি এখন এই অনশন ভাঙেন। তো তারা কথা বলছে, আমি প্রথমে কিছু বলিনি। তারপরে আমি এক পর্যায়ে বললাম, মুজিব ভাই, এই হুজুরের তো 3 দফা একটা দাবি আছে, এটা নিয়ে একটু কথা বললেই তো এটা এখনই একটা মিটমাট হয়ে যাবে। উনি বোধহয় আমার উপরে খুব চটেছিলেন, বাট আই হ্যাভ নট কাম হিয়ার টু টক টু ইউ। তখন আমিও বয়সে তরুণ, 30-31 বছর বয়স। আমি বললাম, ইট হ্যাপেন্স সো দ্যাট you have come to NAP office and I'm the Secretary General of NAP. So I have a right to talk to you. তো বলছে, তুমি যদি আসতে চাও, আমি তো হ্যাভ নেভার রিফিউজ ইন্টারভিউ টু ইউ। যাই হোক, এই ব্যাপারটা আমি চুপ করে গেলাম। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটলো, যেটা আমরা চাইনি এবং সেটা অনাকাঙ্ক্ষিত ছিল। নিচেতে কিছু মানুষ জড়ো হয়েছিল, তখন তারা স্লোগান তুলেছিল তার বিরুদ্ধে, ওই আইয়ুব এহিয়ার সাথে তুলনা করে। এই স্লোগান পাওয়ার সাথে সাথে তিনি তার আসন থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তার রণহুঙ্কার ছাড়লেন। তখন আমি বললাম যে, মুজিব ভাই আপনার, যাই হোক এই কথা এখন আর, আমি বললাম আমরা যে একটু প্লিজ, জাফর ভাই একটু হ্যাঁ বিরতিতে যেতে চাই একটু। ঠিক আছে, আমরা বিরতি থেকে এসে আবার আপনার সঙ্গে কথা বলব। ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম কাজী জাফর আহমেদের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতি শেষে ফিরে এসে আপনাদের সান্নিধ্য আবার পাবো। কত কিছুই যে জানার আছে, স্যার না থাকলে হয়তো তা কখনোই বুঝতাম না। স্যার আমাদের জানতে শিখিয়েছেন বন্ধুর মতো। বাড়ি থেকে ওই পারের পথটা অনেক দূরের মনে হইতো এতদিন, এখন এখানে ব্রিজ হইতেছে একখান। দিন চালানোটা কত সহজ হয়ে গেল আমাকে লেগে। আর এই সবই হয়েছে ওই ইঞ্জিনিয়ার স্যারের হাতে। নিজের এক খণ্ড জমিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও যখন হারাতে বসেছিলাম, তখন সত্যকে জয় করে নিয়ে এলেন ব্যারিস্টার আপা। স্বপ্নটা যখন অনিশ্চিত হয়ে পড়ল, মনে হচ্ছিল ট্র্যাকে নামা হবে না আর কোনোদিনই, তখনই পাশে দাঁড়ালেন ডাক্তার সাহেব।
ফিরিয়ে দিলেন আমার স্বপ্নটাকে। দিন বদলে উদ্দীপ্ত এমন সব পেশাজীবীদের জন্য বাংলা লিংক নিয়ে এলো পোস্টপেইড প্যাকেজ বাংলা লিংক ইন্সপায়ার। এতে আছে বিশেষ নাম্বার সিরিজ, 1 সেকেন্ড পালস, প্রতি মাসে ফ্রি টক টাইম, 7টি এফএনএফ, ইন্টারনেট সহ 24 ঘন্টা আকর্ষণীয় কল রেট। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। বাংলা ফেসিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরি নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। তোমাকে একটা প্রাইভেট কথা বলতে চাই, সেটা হলো তোমাকে দেখলে আমার বুকের ভেতরে 2 পরমাণু হাইড্রোজেনের সাথে 1 পরমাণু অক্সিজেন না হলে পানি হবে না, এটা সম্ভব না। সালাম আঙ্কেল। ভাইয়া, প্রিয় মানুষের সাথে 24 ঘন্টা ডিস্টার্ব ছাড়া কথা বলতে নিন বাংলা লিংক দেশ স্পেশাল এফএনএ প্যাকেজ। কথা বলুন যে কোনো একটি বাংলা লিংক নাম্বারে মাত্র 29 পয়সা মিনিট। প্যাকেজটি উপভোগ করতে আরজি লিখে 7363 নাম্বারে কি করবেন? এসএমএস করবেন। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরি নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অবরূপে। জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, চান মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, চান মিষ্টি। বিডি ফুড, গুড ফুড। Tiger Energy Drink. Recharge yourself. এই চল, রেডি? সময় থেমে যায়। সরি, দুধ একটু কফি খাইতে বলে জোশ পাইতাম। এত রাতে তোমারে কফি কে দিব মামা? হেই, আমার কাছে কফি আছে, খাবা? তাজা কফির সম্পূর্ণ স্বাদ নিয়ে কফি ক্যাপ ক্যান্ডি। সময় থেমে যায়, তারাগুলো গান গায়, শুধু তোমারই আশা। কফি ক্যাপ ক্যান্ডি, যখনই চান তখনই কফি। বাংলা ফেসিয়াল টিস্যু, বাংলা কিচেন টাওয়েল, বাংলা পেপার ন্যাপকিন, বাংলা টয়লেট টিস্যু, স্বাস্থ্যসম্মত ও পরিমাণে বেশি। বাংলা টিস্যু, আমাদের টিস্যু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কাজী জাফর আহমেদের সঙ্গে। আমরা আবার তার সঙ্গে আলোচনায় যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। যে কথা বলছিলাম, যে কথা বলছিলেন সেখান থেকে আপনি আমি তখন বললাম যে আপনি জাতির পিতা, আপনি বঙ্গবন্ধু, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আওয়ামী লীগের সভাপতি। আপনি কি হিসাবে এখানে এসেছেন আমি জানি না, তো মনে হয় আওয়ামী লীগের সভাপতি হিসেবে এসেছেন। আপনি যে ভাষায় কথা বলছেন এটা বলা আপনার জন্য আমার মনে মানায় না। আর তাকে অসম্মান করার প্রশ্নে ওঠে না, কারণ তার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্কটা অনেক সময় অম্ল মধুর ছিল, কিন্তু কখনো তাকে অসম্মান করার কথা আমি কখনোই চিন্তা করি না এবং চিন্তা করার প্রশ্ন ওঠে না। আমি তো একটা তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী, আর সেই জন্য আর ওই চেয়ার দেওয়ার কথাটা আমার মনে পরিষ্কার হয়েছে। কোনো চেয়ারই ছিল না, বরঞ্চ আমরা বহু কষ্টে একটা আসন জোগাড় করে তাকে বসতে দিয়েছিলাম। আসলে আজকে আপনার কথাই আমার কাছে পরিষ্কার হলো যে চেয়ার দেয়নি, আমি মনে করেছি আপনারা চেয়ার নিয়ে গেছেন, আর চেয়ার ছিল না বলেই চেয়ার দেওয়া যায়নি। এটা তো একটা ভিন্ন আঙ্গিক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা মার্চ মাস, স্বাধীনতার মাস। আজকে 24শে মার্চ
ইয়াহিয়ার সঙ্গে আওয়ামী লীগের আজকে ছিল শেষ আলোচনা, এরপর আর আলোচনা হয়নি। 25শে মার্চ সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। অনেকেই ভাবছিল যে পাকিস্তানিরা সমস্ত দাবি দাওয়া মেনে নিচ্ছে। ইয়াহিয়া খান 25শে মার্চ সন্ধ্যাবেলায় ঢাকা থেকেই বেতার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি চলে গিয়ে পাকিস্তানে চলে গিয়ে আমাদের উপর সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন। এই 24শে মার্চ সম্পর্কে আপনি যদি আপনার স্মৃতি থেকে কিছু বলতেন তাহলে দর্শক শ্রোতা খুবই অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং একটু সময় দিও আমাকে, একটু সময় আপনার। বেশি সময় নেব না। সেটা হচ্ছে 1967 সালে আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি গ্রহণ করি। আমাদের একটা গোপন বিপ্লবী সংগঠন ছিল, সেই সংগঠনে আমি ছিলাম, হায়দার আকবর খান রনু ছিল, রাশেদ খান মেনন ছিল, মোস্তফা জামাল আজাদ ছিল, আব্দুল মান্নান ভূঁইয়া ছিল, বুলবুল খান মাহবুব ছিল, এমনি আমরা কয়েকজন ছিলাম। তো সেখানে আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি আমরা উপস্থাপিত করি সেখানে, যেটা পরবর্তীকালে প্রকাশ্যে 1970 সালে 22শে ফেব্রুয়ারি পল্টন ময়দানে আমরা ঘোষণা করেছিলাম। তো সেই কারণে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা আমাদের সাথে সবসময় ছিল। যখন এর সাথে জনাব শেখ মুজিবুর রহমান আলাপ আলোচনা চলছিল, তখন আমরা গভীরভাবে বিশ্লেষণধর্মী একটা মনোভাব নিয়ে এটা প্রত্যক্ষ করছিলাম, এবং আমাদের দৃঢ় ধারণা ছিল এই আপোষ আলোচনা এটা সার্থক হতে পারে না। দিস ইজ ইনসলিউবল কন্ট্রাডিকশন, কারণ এখানে গোটা জাতির স্বাধিকারের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন এসে গেছে। বিজাতীয় শাসক গোষ্ঠীর সাথে গোটা জাতির এই দ্বন্দ্ব মীমাংসাযোগ্য নয়। সেই জন্য আপোষ আলোচনা আমরা কখনো আশা করিনি, এবং আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে তখনই আমরা কিছু কিছু প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সেটা হচ্ছে কিছু গ্রেনেড বানানো কিংবা কিছু অস্ত্র সংগ্রহ করা, প্রয়োজনের তুলনা যদিও সেটা একেবারেই যথেষ্ট নয়। তাই 24শে মার্চ যেদিন আলাপ আলোচনা চলছে, এক পর্যায়ে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল আলাপ আলোচনা অগ্রগতি হচ্ছে। আমরা এটাকে বিশ্বাস করিনি। কথাটা এসেছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তারপরে 24 থেকে এই অবস্থার পরে আমরা ঠিক করলাম যে 25শে মার্চ আমরা আত্মপ্রকাশ করবো। আমার নামে হুলিয়া ছিল, রাশেদ খান মেননের বিরুদ্ধে হুলিয়া ছিল, কারণ এই সামরিক আদালতে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উপস্থাপিত করার জন্য সংক্ষিপ্ত সামরিক আদালতে বিচার হয়েছিল, এবং দুজনের 7 বছর সশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত এবং 4টি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এটা আমাদের অনুপস্থিতি বিচারটা হয়েছিল। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে হুলিয়া অবস্থা থেকে আমরা প্রকাশ্যে বেরিয়ে আসবো, এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে সর্বশেষ জনসভা আমরাই করেছিলাম। সেই জনসভায় প্রায় 1 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। সেই জনসভায় কোথায় করেছিলেন? পল্টন ময়দানে। কত তারিখ? ওই 25শে মার্চ, যেদিন হানাদার বাহিনী আঘাত আনছে। সেদিন আমরা সে সবাই কথা বলেছিলাম, মুজিব ভাই, আপনি বাংলাদেশের জনগণের অভিসম্বাদিত নেতা, কিন্তু আপনাকে বলতে চাই এই আপোষ আলোচনা সার্থক হবে না, কারণ সোয়াতে যুদ্ধজাহাজ অস্ত্র এসে গেছে, যে কোনো সময় ওরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। তাই আপনি বাংলার মানুষের নেতা হিসাবে মানুষকে প্রস্তুত করুন, সংগঠিত করুন, এবং সশস্ত্র গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে, মুক্তিযুদ্ধের দলিল পূর্ণখণ্ডে খুব সম্ভবত আছে, যে আমরা 13 দফা সশস্ত্র গেরিলা যুদ্ধের কর্মসূচি সেদিন তুলে ধরেছিলাম, এবং আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছিলাম যার যার এলাকায় গিয়ে আওয়ামী লীগ সহ সমস্ত স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই সমস্ত শক্তির সাথে মিলিতভাবে সেখানে স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য। তো 24 এবং 25শে মার্চের যে উপলব্ধি, সেটা হলো যে 25শে মার্চ আমি আমার বাড়িতে, তখন তো হুলি অবস্থায় বেরিয়েছি, টেলিভিশনে ফটো দেখে ফেলেছে সবাই, আমার এলাকায় আমার নিজের বাসভবনে যেখানে আমি আত্মগোপন ছিল সে নিরাপদ ছিল না। তাই সেখানে ভুট্টোর একটি কথা হঠাৎ শুনতে পেলাম, তিনি বললেন
6 দফার মধ্যে 4 দফা পর্যন্ত মানা যেতে পারে, 2 দফা মানা অসম্ভব। তখন আগের থেকে আমাদের ধারণা ছিল এটা হবে না। তখন আমার বাড়ি থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কথা না বাড়িয়ে এটুকু বলবো, আমি আশ্রয় নিলাম প্রখ্যাত চিত্র পরিচালক জহির রায়হানের বাড়িতে। জহির রায়হান আমাকে আশ্রয় দিলেন এবং জহির রায়হান আমাদের কিছু বিপ্লবী কার্যক্রমের সাথে স্বাধীনতার লক্ষ্যে তিনি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেখানেই 27শে মার্চ যেদিন কারফিউ উঠে যায় সেদিন পর্যন্ত সেই বাড়িতে আমি ছিলাম। এবং তারপরে আমাদের আগেই প্রস্তুতি ছিল এই যে আমাদের হেডকোয়ার্টার হবে শিবপুর। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই হ্যাঁ, জাফর ভাই। আপনি শুনে খুব খুশি হবেন যে বুলবুল খান মাহবুবের কথা বললেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে সমস্ত সময়ই তিনি ছিলেন। আমি একটা প্রসঙ্গে যেতে চাই যেটা দর্শক শ্রোতাদের খুবই উৎসুক আছে। আপনি একজন নিখাদ রাজনীতিবিদ, সবসময় রাজনীতি করেছেন। এক সময় টুঙ্গিতে কাজী জাফর আহমদের চাইতে বড় কোনো নেতা ছিলেন না। পাকিস্তান আইয়ুব খান বড় নেতা হতে পারেন, ইয়াহিয়া খান হতে পারেন, কিন্তু শ্রমিকের হৃদয়ের সম্রাট ছিলেন আপনি। বাবার কোটি কোটি টাকা ছিল আপনার। খুলনাতে সেই বাবার কোটি কোটি টাকার সম্পত্তি দান করেছিলেন সরকারকে বা দেশকে। কিন্তু আপনি এরশাদের, হোসেন মোহাম্মদ এরশাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সামান্য কয়েক টন গমের আত্মসাতের জন্য তসরুপের অভিযোগে আপনার জেল হয়েছিল, সাজা হয়েছিল। এবং প্রধানমন্ত্রী হিসাবে আপনার কি সত্যিই মনে হয় যে কোনো প্রধানমন্ত্রীর গম আত্মসাৎ করতে হয়? এবং এই বিষয়টা যদি আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন সংক্ষেপে, তাহলে আমি আপনাকে আরও একটা প্রশ্ন করতে পারবো। আমি হৃদয় গহীন করতে তোমাকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি তুমি আরও বড় হও। এই প্রশ্নটি করে তুমি আমার প্রতি সত্যি সুবিচার করেছ। আমার বাবা যখন মারা গেলেন তখন তিনি একটা উইল করে গিয়েছিলেন। তাতে আমাকে বলা ছিল যে আমি ভাই বোনদের মধ্যে সম্পত্তি বাটোয়ারা করব এবং যা তার সম্পত্তি সেটা করব। আমাদের খুলনা শহরে এবং শহরতলিতে প্রায় 1000 বিঘার মতো জায়গা ছিল, বা 32টি বাড়িও ছিল। তো আমি তখন প্রধানমন্ত্রী, বাবা মারা গেলেন তখন উপপ্রধানমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী হলাম। উইলটা পড়লাম, তখন ভাই বোনদের মধ্যে যা ভাগ বাটোয়ারা করা সেটা করে আমি 100 বিঘা, ভাই বোনদের অনুমতি নিয়ে 100 বিঘা জমি আমাকে একসাথেই ছিল। এই 100 বিঘা জমি ক্যান্সার হাসপাতাল আমার আব্বার নামে হবে এই চিন্তায় সেটা দিয়েছিলাম। এবং যেখানে আমি ঘোষণা করেছিলাম সেখানে স্বাস্থ্যমন্ত্রী, তারপরে কর্নেল গফফার বীর উত্তম, তারপর দিদার, তারপরে আরও মন্ত্রী, আর ছিলেন 2 জন জাতীয় অধ্যাপক, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক এম.আর. খান, আর এমপি ছিলেন প্রায় 16-17 জন। তাদের উপস্থিতিতে এই ঘোষণাটা করা হয়। করা হওয়ার পরে সাধারণভাবে আমার একটা ধারণা হলো যে এই যে দান করলাম সবার সামনে, আর ডিভিশনাল কমিশনার, ডিসি সবাই তো ছিলেন, তাহলে এই দানটা হয়ে গেছে এবং মৌখিক দান, এটাও দান। তো সেই জন্য কাগজপত্র করার দিকে অতটা দৃষ্টি দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে খুলনা ক্যান্সার হসপিটালের নামে সেখানে কত টন আমার মনে নাই, 8-10 টন হবে বা 20 টন হবে আমার মনে নাই, সেই গম বরাদ্দ করা হয়েছে খুলনা ক্যান্সার হসপিটালের নামে। স্বাভাবিকভাবে আমি ধরে নিয়েছি সরকার এটা স্বীকার করে নিয়েছে। এই গমের জন্য আমি কোনো ডিও লিখি নেই এবং এটা আমি রেসিপিয়েন্টও ছিলাম না। সুতরাং যখন মামলাটা হলো আমি একটু অবাক হয়ে গেলাম। কি হলো? মামলা ঠিকই বলেছ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এখানে 10 লক্ষ টাকা গম বরাদ্দ করা হয়েছিল, তার মধ্যে বলা হয়েছে 2 লক্ষ টাকা গম আত্মসাৎ হয়েছে। এবং কে কে এর জন্য দায়ী? প্রধানমন্ত্রী, আর হচ্ছে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। কারণ ডেপুটি কমিশনার এদের মাধ্যমে, মানে আমার মাধ্যমে করেননি, যেহেতু জমির মালিক আমি সেই হিসাবে, আর ওই 2 জনের মাধ্যমে বিতরণ হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে
মামলাটা যখন হলো তখন আজকে যে যারা সরকারে আছেন তারাই ছিলেন, এবং সেই মামলায় ওই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেকসুর খালাস পেল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে যারা এইটা গ্রহণ করেছে, এবং- খরচ করেছে, হ্যাঁ। তারা খালাস পেলেন। আর আমি আর আমি যারা- তখন অস্ট্রেলিয়ায় ছিলাম। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি কোর্টে হাজিরা দিয়েছি। বলা হলো যে আমি অনুপস্থিত ছিলাম, আমি গড় হাজির, সেই জন্য আমার অনুপস্থিতিতে আমাকে 15 বছর, 10 বছর এবং জরিমানা করেছে অনাদে আরও 5 বছর দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম। তখন সেখানে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নিউজ পেপার, তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া নিউজ হেরাল্ড ট্রিবিউন, এই ধরনের। তো সেই পত্রিকা বিরাট অক্ষরে আমার নামে এই মামলাটার খবর বেরোলো। খবর বেরোয়ার পরে পার্লামেন্টেও এই নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্টে সেখানে দাঁড়িয়ে ইমিগ্রেশন মিনিস্টার বললেন, এই মামলাটার কথা আমরা জানি, কাজী জাফর আহমেদ এটা গোপন করেননি আমাদের কাছে। তিনি অসুস্থ অবস্থায় এখানে আছেন এবং এই মামলায় আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি তার এটা হি ওয়াজ ইমপ্লিকেটেড পলিটিক্যালি, রাজনৈতিকভাবে তাকে এটাকে ইমপ্লিকেট করা। তা আমি শুধু এটুকু বলতে চাই, এই জমির দাম, বর্তমান দাম কমপক্ষে 100 কোটি টাকা। এই জমি যেভাবে আছে সেভাবে রয়ে গেছে। আমরা এটা ভোগও করি না, আমরা ভোগ দখলও করি না, সরকারও এটা নেয় না, এই অবস্থায় আছে। সুতরাং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এত বড় একটা মহৎ কাজ করতে যে শেষ পর্যন্ত আমাকে দণ্ডাদেশ দেওয়া হলো। এখন যখন ওটা ব্যবহার হয় না, এটা আমার কাছে মুক্তিযোদ্ধাদের নামে দিয়ে দেন, অনেক ভালো হবে। আমি এক বাক্যে এক্ষুনি রাজি আছি, কিন্তু কিভাবে দেওয়া হবে? কারণ সরকার এখানে বলছে যে তিনি তো এটা হস্তান্তর করেননি। হস্তান্তর না করলে তো আপনার কাছেই রয়ে গেছে, আপনার দলিলেই রয়ে গেছে, আপনিই ওটার উত্তরাধিকার। হস্তান্তর করবেন না, আমাদের কাছে করবেন যে সরকার নেয় নাই। আমার কোনো আপত্তি নাই, কারণ এই সম্পত্তি যেটা আমরা দিয়েছি এবং জনগণের স্বার্থে দিয়েছি। ক্যান্সার হাসপাতাল সারা বাংলাদেশে এখনো পর্যন্ত একটিও হয়নি, আর দক্ষিণাঞ্চলে অধিকাংশ রোগী চলে যায় ভারতবর্ষে। সেখানে একটা ক্যান্সার হাসপাতাল হয়, যে কোনো মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধদের যে কোনো ব্যক্তিত্ব বা যে কোনো নামে হোক, আমাদের কোনো আপত্তি নাই। শুধু এখানে তো মামলাটি এখনো বিচারাধীন অবস্থায় আছে। জাফর ভাই, আপনি এখন জাতীয় পার্টিতে রাজনীতি করছেন। আপনি এক সময় হঠাৎ করে জিয়াউর রহমানের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সেখান থেকে আপনি সরে এলেন কেন? এখানে খুব সময় কম। হ্যাঁ, সময় কম। জিয়াউর রহমানের শিক্ষামন্ত্রী আমি ছিলাম, সরে আসার একটি মাত্র কারণ, সে নীতিগত কারণ। আমরা তার সাথে, তিনি যখন বিএনপি গঠন করছেন আমাকে বলেছিলেন বিএনপিতে যোগদান করার জন্য। আমি বলেছি আপনার সাথে আমি ফ্রন্ট গঠন করেছি, অর্থাৎ তৎকালীন জাগদল, ইউনাইটেড পিপলস পার্টি, রসরাজ মণ্ডলের তফসিলি ফেডারেশন, লেবার পার্টি, মুসলিম লীগ, এই কয়েকটি দল মিলিতভাবে আমরা ন্যাশনাল আর্মি পার্টি, তখন মুশিউর রহমান নেতৃত্বে ন্যাশনাল পার্টি, এই 6টি দল মিলে আমরা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলাম। তা আমরা বললাম আমরা জাতীয়তাবাদী ফ্রন্টের সদস্য হিসেবেই মন্ত্রিসভায় যোগদান করেছি, রাষ্ট্রপতি হিসেবে আপনাকে জাতীয়তাবাদী ফ্রন্টে প্রার্থী করেছি। কিন্তু তিনি কথা দিয়েছিলেন যে ফ্রন্টটা ভাঙবেন না, যে কোনো কারণে হোক। আমি এখন দোষারোপ করতে চাই না, কারণ তিনি বেঁচে নেই। তিনি ফ্রন্টটা ভেঙে দিলেন, সেটা চট্টগ্রাম থেকে। আমি এটা গ্রহণ করতে পারিনি। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, আমি তার প্রতিবাদ করলাম এবং প্রতিবাদ চালাতেই থাকলাম। তারপর 11 দিন পরে তিনি আমাকে ডাকলেন, যেভাবে আপনি মন্ত্রিসভার সদস্য, আপনি জাতীয়তা ফ্রন্ট বিলুপ্ত করে দিয়েছে, তার বিরুদ্ধে বলছেন। তারপর আমি পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলাম। তিনি প্রথমে এটা গ্রহণ করতে চাননি, পরে পদত্যাগপত্র তিনি গ্রহণ করলেন। ধন্যবাদ জাফর ভাই, আমরা সময়ের কাছে হেরে যাচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন, আমাদের অনুষ্ঠানে, সবার উপরে দেশ অনুষ্ঠানে এসেছিলেন। নিশ্চয়ই আমি আশা করব যে দেশের মানুষ কিছু না হলেও কিছু নতুন কথা শুনতে পেরেছে, জানতে পেরেছে। আপনি শতায়ু হন, ভালোভাবে সম্মানের সাথে
সুস্থভাবে যতদিন থাকেন এ দুনিয়াতে সুস্থভাবে থাকেন এই কামনা করছি। আবার যদি কখনো আপনাকে পাই তাহলে আমরা খুব গর্ববোধ করব। আমি কিছু বলবো? তুমি তোমার যে কোনো আমন্ত্রণ আমি সাড়া দেবো, কারণ মুক্তিযুদ্ধে তোমার অসামান্য অবদান গোটা জাতি বিস্মৃত হয়নি, কেউ কেউ বিস্মৃত হতে পারে। আমি শুনেছি অনেক কথা তোমার সম্পর্কে বলেছে, কিন্তু ইতিহাস যদি সত্য হয়, সত্যের জয়গান গিয়ে যাবে। কাদের সিদ্দিকী সবসময় মানুষের হৃদয়ে একজন বীর মুক্তিযোদ্ধা এবং মহানায়ক হিসেবে তাদের হৃদয়ে থাকবে। সুতরাং তুমি যখনই বলবে এই অনুষ্ঠানে আসলে আমি আনন্দিত হব। জাফর ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দেশবাসী, সবার উপরে দেশ, এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত 11:15 অনুষ্ঠিত হয়। আবার এটা পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 9:05। আশা করি আপনারা এই অনুষ্ঠান দেখবেন। এই অনুষ্ঠান দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা মনে করব যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আজকে দেশে মানবিক মূল্যবোধ একেবারে শেষ পর্যায়ে, কেউ কাউকে সম্মান করে না। কেউ যে এর আগেও ছিলেন, কারো অবদানে যে আজকে এদেশ দাঁড়িয়ে আছে, এটা কেউ ভাবতেও চায় না। সেই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে কাজী জাফর আহমেদ এসে আমাদেরকে যে ধন্য করেছেন, উৎসাহিত করেছেন, এই জন্য আমরা গর্বিত। আজকে হয়তো কাজী জাফর আহমেদ সম্পর্কে অনেক আলোচনা হয়, আজকে হয়তো তার সে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নেই, কিন্তু 60-এর দশকে কাজী জাফর আহমেদ যেখান দিয়ে হেঁটে যেতেন, সেই কাজী জাফর আহমেদকে দেখতে না পেলেও সেই রাস্তাকে দেখে মানুষ গর্ববোধ করতেন। আজকে বর্তমান মহাজোটের সরকারে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, আমার সঙ্গে তার মতের ভীষণ অমিল আছে। বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে তিনি ডুগডুগি বাজাতে চেয়েছেন বলে আমি তাকে একেবারেই অসম্মানের চোখে দেখি। কিন্তু তাকে যদি আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি যদি আসেন, তাহলেও তার যে 60-এর দশকের তার যে কীর্তি, তার যে ত্যাগ, আমি সেটা তুলে ধরতে কখনো পিছপা হব না। তাকে সেদিন কিন্তু এই অনুষ্ঠানে এনে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে যে ডুগডুগি বাজাতে চেয়েছেন এ কথা বলে আমি তাকে বিব্রত করার চেষ্টা করব না। আমার চেষ্টা, আমাদের চেষ্টা, যার যতখানি সম্মান, যেখানে যতখানি সম্মান, সে যেন ততখানি সম্মান পায়। এই প্রবাহ যে বন্ধ হয়ে গেছে সেটাকে আবার পুনর্জীবিত করার জন্যেই আমাদের এই প্রয়াস। আপনারা আজকে আমাদের সাথে ছিলেন, আশা করি ভবিষ্যতে পাব। আগামী শনিবার আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো শেষ করছি।